আপনি যদি আইএলটিএস পরীক্ষাতে বসতে চান, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনার আইএলটিএস রাইটিং এবং স্পোকেন ইংলিশের জন্য কাজে দিবে। তো আজকের ভিডিওতে আমি সে ব্যাপারে কথা বলবো। তো আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্টগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব নিয়ে থাকে। সিঙ্গুলার ভার্বগুলা চেনার কারণ হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে। বাট আই এবং ইউ ছাড়া 11তম সেঞ্চুরি পর্যন্ত আসলে আই এবং ইউ এর সাথে আলাদা আলাদা তাদের ব্যবহার ছিল, কিন্তু তারপরে 12 থেকে 15-র ভিতরে মানে মিডল ইংলিশ এই এরার মধ্যে এটারে মানে একটু নর্মালাইজ করা হয়েছে। আদারওয়াইজ মানে এখন দেখবেন আপনি, আমি বলতেছি যে আই রান ফাস্ট, উই রান ফাস্ট, উই রান ফাস্ট, আই রান ফাস্ট। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আইও প্লুরাল ফর্ম নিচ্ছে, তারপরে ইউ রান ফাস্ট, আইও ইউ ভার্বের প্লুরাল ফর্ম নিচ্ছে। তো এখানে বলতেছে যে কোনো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, দ্য ক্যাট একটা মাত্র ক্যাট, রানস ফাস্ট ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, মানে ভার্বের সিঙ্গুলার ফর্মটা ব্যবহার হয়েছে, দ্য ক্যাট রানস ফাস্ট। আর আরেকটা জিনিস বলে রাখি যে যখন পাস্ট হবে, পাস্ট ফর্মে আর কোনো ধরনের এস বা ইএস যুক্ত করতে হয় না। দ্য ক্যাট রানস ফাস্ট। সো এখানে একটা ক্যাট, যেহেতু দ্য ক্যাট রানস ফাস্ট। আপনাদের যদি এই ডকুমেন্টসটা লাগে কমেন্টস করবেন, আমি এই ডকুমেন্টসটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো দ্য ক্যাট রানস ফাস্ট। এখন যদি আমরা বলি দ্য ক্যাটস রানস ফাস্ট, তাহলে ভুল হবে। দ্য ক্যাটস এটা হচ্ছে অনেকগুলা ক্যাট, মানে একের অধিক। তো তখন হবে ভার্বের প্লুরাল ফর্ম, রান ফাস্ট হবে। আর এখানে আমি বলছি যে আই এবং ইউ ছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট একটা যদি বোঝায়, তাহলে একটা মাত্র ভার্বটা কি হবে, সিঙ্গুলার ফর্ম হবে। যেমন এখানে আপনারা দেখতেছেন যে ইট রানস হবে একটা, শি রানস, হি রানস। আর দে, এটা যেহেতু প্লুরাল ফর্ম নিছে, ভার্বের প্লুরাল ফর্ম নিছে। দ্য ক্যাটস রান ফাস্ট, দেখেন অনেকগুলা ক্যাট, একের অধিক, তার কারণে ভার্বের প্লুরাল ফর্মটা ব্যবহার হয়েছে, প্লুরাল ভার্ব ইউজ হয়েছে। রান ফাস্ট, এখানে রানস বলা হয় না, রাইট? সো এটা জিনিস আপনাদের জানা লাগবে। তারপরে ধরেন আপনি কম্পাউন্ড লিখতেছেন, মানে দুইটা সাবজেক্ট আপনার আছে, মানে দুইজন আছে। যেমন ধরেন টম একটা মানুষের একটা, মানে টম এন্ড জেরি যারা দেখছে তারা ভালো বুঝবে। টম একটা, জেরি আর একটা, তারা দুইটা, এর কারণ টম এন্ড জেরি আর ফ্রেন্ডস। টম এন্ড জেরি যা, ফ্রেন্ডসও তা। এটার মানে আমি সেন্টেন্স প্যাটার্নের উপরে ভিডিও বানাবো, তখন আপনাদের এটা আরো বেশি ক্লিয়ার হবে। বা আপনারা ভিডিওটা চান কিনা কমেন্টসে জানিয়ে দিবেন। টম এন্ড জেরি দুইজন, যার কারণে হচ্ছে আর, ঠিক আছে? টম এন্ড জেরি যার কারণে হচ্ছে আপনার আর। তারপরে হচ্ছে, তো বলতেছিলাম যে টম এন্ড জেরি দুইটা, যার কারণে হচ্ছে তাদের সাথে আর বসছে। যদি টম দিয়ে শুধু হইতো, তাহলে টম ইজ এ, ধরেন কার্টুন, টম একজন কার্টুন, অথবা টম ইজ এ ক্যারেক্টার, টম একজন চরিত্র, এরকম বলা হতো। এবং কিসের চরিত্র সেটা যদি আমরা বলতে চাই, টম ইজ এ ক্যারেক্টার অফ এ কার্টুন, কার্টুনের সে একটা চরিত্র, এটা বলতাম। টম অ্যান্ড জেরি আর ফ্রেন্ডস, যদি বলি যে টম অ্যান্ড জেরি একটা কার্টুনের চরিত্র, তাহলে টম অ্যান্ড জেরি আর দ্য ক্যারেক্টার্স অফ এ কার্টুন, একটা কার্টুনের তারা দুইজন চরিত্র, তখন আর বলা লাগতো। এখন যেমন ধরেন টম অ্যান্ড জেরি তারা দুইজনই কাজ করে, ঠিক আছে? তখন বলা লাগবে টম অ্যান্ড জেরি ডু দ্য ওয়ার্ক, টম অ্যান্ড জেরি কাজ করে, ঠিক আছে? যেহেতু দুইজনের নাম বলছি, একজন হলে কি হইতো, টম ডাজ দ্য ওয়ার্ক, টম সিঙ্গুলার ভার্ব নিত, ডু এর সিঙ্গুলার ভার্ব হচ্ছে, ডু হচ্ছে প্লুরাল ভার্ব, আর ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো টম ডাজ হতো, কারণ একজন। এবং যদি এখন দুইজন বলি টম অ্যান্ড জেরি ডু দ্য ওয়ার্ক, তখন আবার কিন্তু তারা দুইজন মিলে প্লুরাল হয়ে গেল এন্ড এর মাধ্যমে, যার কারণে এটা কি হয়ে গেল, সাবজেক্টটা আপনার প্লুরাল হয়ে গেল। প্লুরাল হওয়াতে বা কম্পাউন্ড সাবজেক্ট হওয়ার কারণে এটা প্লুরাল ভার্ব টেক করছে। এখন যেমন ধরেন কিছু কিছু ইনডেফিনিট বা প্রোনাউন্স আছে, লাইক আমরা বলি এভরিওয়ান, তারপরে সামওয়ান, তারপরে এরকম আরো এভরিবডি, তারপরে হচ্ছে নোবডি, এরকম অনেক কিছু বলি। এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা যদি কোনো অবস্থা বুঝাইতে চাই, তাহলে এম ইজ আর হবে, তারপরে এম ইজ হবে। আর যদি ধরেন যদি অতীতের কোনো অবস্থা বুঝাতে চাই, তাহলে ওয়াজ হবে।
সো আর ফিউচারের ব্যাপারটা তো উইল দিয়ে চলে যায় সবার ক্ষেত্রে। সো দেখেন এভরিওয়ান, এখানে এভরিওয়ান কে, কে এটা আমরা জানি না। প্রত্যেকেই। এখন ইনডেফিনিট প্রোনাউন্স মানে কোনো ডিফাইন করা প্রোনাউন না, মানে সুনির্দিষ্ট কোনো প্রোনাউন না। এভরিওয়ান বলতে যখন আমরা বলি তার মানে প্রত্যেকে। এভরিওয়ান লাভস দ্য পিজ্জা, এটা এখানে এভরি পিজ্জা, পিজ্জা, এভরিওয়ান লাভস দ্য পিজ্জা। এক্ষেত্রে কি করি যে এভরিওয়ান আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে গ্রহণ করছি, যার কারণে সে সিঙ্গুলার ভার্ব নিবে। সিঙ্গুলার ভার্ব হচ্ছে লাভস, প্লুরাল ভার্ব হচ্ছে লাভ। সো এভরিওয়ান লাভস পিৎজা, পিৎজা। ওকে, মেনি আর কল্ড বাট ফিউ আর চুজেন। দেখেন মেনি দ্বারা কি বোঝায়? অনেকেই বোঝায়। তাহলে মেনি আর কল্ড, অনেককে ডাকা হয়, বাট কিন্তু ফিউ আর চুজেন মানে একের অধিক। সো ফিউ একের অধিক যেহেতু, তাহলে আর হবে, ফিউ আর চুজেন। সো তারপরে যদি আমরা কালেকটিভ নাউন্স চিন্তা করি, যেমন ধরেন ফ্যামিলি আছে, তারপরে হচ্ছে গ্রুপ আছে, টিম আছে, এই সমস্ত ওয়ার্ডগুলা। তো এখন বুঝতে হবে যে এখানে আসলে কি হচ্ছে। দ্য টিম উইন্স দ্য ম্যাচ, এখানে টিমটা হচ্ছে পুরো একটা টিমকে আমরা বুঝাচ্ছি, একটা মাত্র টিমকে বুঝাচ্ছি যে ম্যাচটা জিতছে। বাট তারা যদি বলে যদি যে দ্য টিম are arguing along the among the team are arguing among themselves, এখানে বলতেছে যে টিম মানে বুঝাইতেছে যে টিমের যারা মেম্বার আছে, প্রত্যেক মেম্বারগুলা মানে টিম মেম্বার্সরা আর্গিউ করতেছে, আর্গুইং অ্যামাং দেমসেলভস, তাদের মধ্যে তর্ক করতেছে। তো এইখানে টিম বলতে কি বোঝাচ্ছে? টিমের মেম্বারগুলাকে বোঝাচ্ছে। কিন্তু এখানে টিম বলতে একটা মাত্র শুধু টিমকে ইউনিট হিসেবে দেখা হচ্ছে, যে টিমটাই শুধু জিতছে। যে ধরেন বাংলাদেশ ক্রিকেট টিম উইন্স দ্য ম্যাচ, বাংলাদেশ ক্রিকেট টিম মানে জিতছে। সো এখানে বাংলাদেশ ক্রিকেট টিমকেই শুধু আহ, আপনার ডিফাইন করা হচ্ছে। এই ক্ষেত্রে দ্য টিম উইন্স দ্য ম্যাচ, একটা টিম জিতে ম্যাচ। আর যদি বলা হয় যে বাংলাদেশ ক্রিকেট টিম আর মানে তারা যদি বিতর্ক করে, তাহলে কি টিমের মেম্বাররাই বিতর্ক করতেছে। বাংলাদেশ ক্রিকেট টিম আর্গুইং অ্যামাং দেমসেলভস, তাদের মধ্যে তারা কি করতেছে? আর্গিউ করতেছে, বিতর্ক করতেছে। সো এরপরে দেখেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকে আমি আমার একজন আইএলটিএস স্টুডেন্টকে পড়াইতে যাই, এরকম হয়েছিল যে দ্য প্রপোর্শন অফ হাউস হোল্ডস উইথ washing machine and the proportion of households with washing machine and vacuum cleaners was বলতেছে। was বললে তাদের দুইটা পার্সেন্টেজ লিখছি। এখন সে আমার জিজ্ঞাসা করলো যে এটা was হবে কেন? দেখেন দ্য প্রপোর্শন was, ঠিক আছে, প্রপোর্শন ছিল, মানে এখন হাউস হোল্ড, এই যে আমি বলতে চাইতেছি যে প্রপোর্শনের কি অবস্থা ছিল, এর কারণে দ্য প্রপোর্শন অফ হাউস হোল্ড মানে হাউস হোল্ডের শতকরা ভাগ উইথ কি বলে, এই যে দুইটা ভ্যাকুয়াম ক্লিনার্স অ্যান্ড ওয়াশিং মেশিন, মানে হাউস হোল্ড যাদের ভ্যাকুয়াম ক্লিনার এবং ওয়াশিং মেশিন আছে এইটার প্রপোর্শন হলো, তখন আমি ওয়াজ লেখা লাগতেছে। সে এই যে দুইটা আগে দেখা ভাবছে যে এখানে ওয়্যার হইল না কেন। তো লাইকওয়াইজ দ্য বক্স অফ চকলেটস ইজ ডেলিশিয়াস। এখানে দেখেন চকলেটস আমরা দেখতেছি যে ওকে চকলেটস তো প্লুরাল, অনেকগুলা চকলেট। আসলে এখানে কি বলছে? চকলেটের বক্স, দ্য বক্স অফ চকলেট মানে হচ্ছে চকলেটের বক্স, চকলেটের বাক্স হলো ডেলিশিয়াস, ঠিক আছে। সো এই একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। কিছু কিছু ক্ষেত্রে কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে যদি ব্রেড অ্যান্ড বাটার, এটার দ্বারা কি বুঝাইতেছে? একটা মাত্র সাবজেক্ট বুঝাইতেছে। তখন আমি এগুলো সাধারণত আপনার জানাশোনার ভিতরে হইলে আপনি বলতে পারেন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখন এইটাকে একটা মাত্র ইউনিট হিসেবে আমরা গ্রহণ করতেছি, যার কারণে ইজ ব্যবহার করতেছি, ঠিক আছে। সো আনকাউন্টেবল নাউন্স যেগুলা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়, যেমন ওয়াটার, ওয়াটার কিন্তু অনেকগুলা ড্রপ অফ ওয়াটার নিয়ে ওয়াটার একটা সমুদ্র বা এগুলা হয়। কিন্তু এখানে আমরা আনকাউন্টেবল নাউন সব সময় কি করে? সিঙ্গুলার ভার্বগুলা নেয়। ওয়াটার ফ্লোজ থ্রু দ্য রিভার, ওয়াটার ফ্লোজ থ্রু দ্য রিভার। সো আমরা বুঝতে পারলাম যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা সবসময় ইয়ে করবো, যেমন মানি, আপনার ধরেন সোবার মানে আপনার কষ্ট, এগুলো আনকাউন্টেবল নাউন, ঠিক আছে।
সো ওয়েন এখন নেইদার নর আইদার অর এইগুলার ক্ষেত্রে কি হবে? এইগুলার ক্ষেত্রে হচ্ছে যে আপনার মানে ভার্বের কাছাকাছি যেটা আছে ওইটার সাথে বেস করে আমার ভার্বের ফর্মটা আসবে। যেমন ধরেন নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যারাইভড হইল। এখানে কি না শিক্ষক না ছাত্ররা আহ, মানে পৌঁছেছিল পৌঁছেছে। তো এইখানে আম, কেন হ্যাভ ব্যবহার করলাম? যে স্টুডেন্টস এর পরপরই হ্যাভ বসাইতে হইতেছে। স্টুডেন্টস কি আছে অনেকগুলা, স্টুডেন্ট বলে নাই, এখানে স্টুডেন্টস বলছে। স্টুডেন্টস বলার কারণে কি হইলো যে আমি হ্যাভ বসাইতে হইলো, কারণ আমার ক্লোজেস্ট যে নেইদার এবং নর এই ইউজের ক্ষেত্রে যেটা ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের উপরে বেস ধরে আমি এখন যদি এই সেন্টেন্সটা আমি বলতাম নেইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার, তখন হয়তো has arrived. Neither the students nor the teacher has arrived. এখন বলতেছে যে either the students or the teacher has arrived, মানে ওইটা জাস্ট either এবং or এর ক্ষেত্রে। তার মানে neither nor এবং either or এই দুইটা ক্ষেত্রে আমাদের কি হয় সব সময় মানে ভার্ব যেই জায়গাতে বসাবো, এখানে ধরেন হ্যাভ হ্যাজ হয়েছে, এখানে যদি আমি বলি যে neither either the students or the teacher ডু দ্য ম্যাথ হবে না ডাজ দ্য ম্যাথ হবে? এখানে অবশ্যই ডাজ দ্য ম্যাথ হবে, কারণ দ্য টিচার এই ভার্বের একদম কাছাকাছি এবং এই যেটা কাছাকাছি ওইটার উপরে বেস ধরে কি হবে মানে আপনার সাবজেক্টটা ইয়ে ভার্বের ফর্মটা ডিফাইন হবে। সো আইদার অর মানে এ তারা অথবা সে। সো এই অথবার পরে যেই ভার্ব থাকবে সেই ভার্বের কাছাকাছি যেটা থাকবে, যেমন হ্যাজের কাছাকাছি টিচার আছে যার কারণে হ্যাজ হইছে। এখানে স্টুডেন্টস আছে যার কারণে এটা ভার্বের কাছাকাছি অবস্থানে সো সো কি হইছে হ্যাভ হইছে। তো এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সো if you find this video is helpful, then like, comment, and share this video with your homies so that they can also learn something from this video. Thank you for having with me for 12 minutes. Thank you.